বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উঠেছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর সাজেদুল হক রুবেল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বিএনপি তার 237 জনের প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে একটা নির্বাচনী আবহ তৈরি করেছে, যেখানে নির্বাচনটা হবে কি না সেটা নিয়ে অনেকের মধ্যে সংশয় ছিল, সেটা কিছুটা ডিফিউজ করতে পেরেছে এই মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে। যদি অনেকের মধ্যে সেই সংশয় এখনও আছে, কিন্তু গতকাল কি বিএনপির চট্টগ্রাম 8 আসনের প্রার্থী এম এরশাদুল্লাহর ওপর গুলি বর্ষণ করা হয়েছে, তিনি সহ 3 জন গুলিবিদ্ধ হয়েছেন জাস্ট শুরুমাত্র, এটা কি বার্তা দিচ্ছে মিস্টার এম রশিদুজ্জামান মিল্লাত? ধন্যবাদ জিলু ভাই। এবং যেহেতু আমাদের নির্বাচন খুবই সামনে আর কি, আমার এলাকার দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের সকল আমাদের যারা আছেন দেওয়ানগঞ্জবাসী বকশীগঞ্জবাসী সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাকে তৃতীয় মাত্রায় দেখছেন, আর তৃতীয় মাত্রায় আসা খুব কম হবে হয়তোবা, সেই জন্য আমি আপনার সুবাদে একটু ধন্যবাদ দিলাম ওনাদেরকে, দ্বিতীয় এলাকায় আসছি। সঙ্গে আমার সহ আলোচক রুবেল ভাই, অনেক ভালো মানুষ, ওনার যে চেয়ারম্যান ছিলেন তার সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক ছিল এবং তিনি আমাদের আত্মীয় হন। তো আজকে আপনার প্রশ্ন যেটা, যে প্রথমে তো আপনার এই তৃতীয় মাত্রায় আপনার কনক্লুশনগুলি বিশেষ করে আমি দেখি আর কি, সেই কনক্লুশনে আপনার সবগুলিতেই আপনি খুব শঙ্কিত ছিলেন যে নির্বাচনটি আদৌ হবে কি না। এখনও হয়তো শঙ্কিত আছেন, কিন্তু আমরা শঙ্কিত ছিলেন আরও বিশেষ করে যে নমিনেশন ডিক্লেয়ার করছে না কেন বিএনপি নিশ্চয়ই ইনসাইডের অনেক কিছু জানে, যার জন্য তারা চুপ করে আছে, এই ধরনের মানুষের মধ্যেও ভাষা একটা চিন্তাভাবনা ছিল। কিন্তু যেটা গতকালকে হয়ে গেল 237 জনের, যদিও এটা চূড়ান্ত মনোনয়ন নয়, তারপরেও মনোনয়ন ডিক্লেয়ার করা হয়েছে, মানে ক্যান্ডিডেটদের একটা মোটামুটিভাবে ধারণা করা হচ্ছে তারাই ইলেকশন করবে। এখানে নমিনেশনগুলি খুব যাচাই বাছাই করে দেওয়া হয়েছে, 2-1 জায়গায় ভুল হবে না এমন না, কিন্তু যাচাই বাছাই করে দেওয়া হয়েছে। যাদের জনসমর্থন রয়েছে, যারা নির্বাচনে নির্বাচিত হয়ে আসতে পারবেন জনগণের ভোটে, স্বচ্ছ ভোট যদি হয়, সেখানে সেইভাবেই 4-5টা জরিপের মাধ্যমে এটা ফলাফল নিয়ে তারপরে এটাকে ডিক্লারেশন করা হয়েছে। এখন এটার পরে যে আমেজ সারা বাংলাদেশে সৃষ্টি হয়েছে, তাতে করে মানুষ, যেটা আপনিও আপনার ব্লগে অথবা কনক্লুশনে যেটা বলতেন আর কি, তার থেকে নিশ্চয়ই আপনার মধ্যেও একটা ধারণা আসার কথা যে এই নির্বাচনটা হবে, যে মানুষ, সারা বাংলাদেশের মানুষ যে বিশ্বাস করতো না, সেই বিশ্বাসটা অন্তপক্ষে চলে এসেছে যে না, নির্বাচন ফেব্রুয়ারিতে। বিএনপির দিক থেকে এই আবহটা তৈরি করতে পেরেছে বিএনপি, এটা আমরা, বাকিটা তো আর অন্যান্য স্টেকহোল্ডারদের উপর নির্ভর করে, স্টেকহোল্ডার আরও আছে, কিন্তু এটা ইতিমধ্যে এসছে। এবং আমরা যতটুকু জানি যে ইতিমধ্যে খবর যতটুকু জানি যে উপদেষ্টা পরিষদ কথাবার্তা হয়েছে এবং তারাও অ্যাডামেন্ট যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই, ইটস নট ইভেন 12 তারিখ বলতেছি আমরা, 10 তারিখ তাও না, ফার্স্ট উইকের মধ্যেই হবে, 5 থেকে 7-এর মধ্যেই হবে, এটা সিদ্ধান্ত এইভাবে তারা নিয়েছেন। এটা আমরা সাধুবাদ জানাই। অন্তপক্ষে একটা নির্বাচিত সরকার ছাড়া আসলেই যে খুব ভালো হবে তা নয়, কিন্তু এখনকার পরিস্থিতির চেয়ে অন্তপক্ষে মানুষ কিছুটা স্বস্তি পাবে, বিনিয়োগ আসবে এবং মানুষের মধ্যে একটা চাঞ্চল্যতা ফিরে আসবে যে রাজনৈতিক সরকার এসছে, এখন অন্তপক্ষে দেশটা ঠিকভাবে চলবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা, যে কথাটা এখনই বললেন এরশাদুল্লাহ ভাইয়ের কথা, এটা আমরা শঙ্কিত, আসলেও শঙ্কিত। আপনিও শঙ্কিত যেমন আমরাও শঙ্কিত। আমাদের তো সবসময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যে অদৃশ্য একটা শক্তি কিন্তু কাজ করছে এই দেশের গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, এবং সেই অদৃশ্য শক্তিটারই একটা লক্ষণ হিসেবে আমি ধরতে চাই যে এরশাদুল্লাহ সাহেবের উপর গুলিবর্ষণ, এবং নিঃসন্দেহে বলা যায় এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমি ঠিক দায়ী না করলেও অবহেলা মনে করব আমি অন্তর্বর্তীকালীন সরকারের, কারণ তারা
আমরা বারবার বলে এসেছি দোসরদের আমরা না শুধু আমাদের এগেনস্টে যারা বলছে, যারা এনসিপি তারপরে অন্যান্য বাম দল যারা আছে, যারা আমাদের সঙ্গে যুগপথ আছে তারা তো বলছেই, যারা আমাদের এগেনস্টে আছে তারাও বলেছেন যে আওয়ামী লীগের যে দোসররা তাদেরকে আসলে একটা টাস্কে আনা উচিত আর কি। তারপরে আপনার যারা এখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বসবাস করছে তাদেরকে আপনি তো ধরলেন না কাউকে, কিছু মন্ত্রী এমপি কিছু জেলে ভরে রাখলেন, বাকি সবাইকে ছেড়ে দিয়ে রাখছেন এবং তাদের কাছে হাজার হাজার কোটি টাকা। আবার পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনার ইন্ধন, সেখানে নেতারা একটা অফিস খুলে বসছে কলকাতায়, সেখান থেকে রেগুলার নির্দেশনা দিচ্ছে। তো সেই নির্দেশনা অনুযায়ী এখানের যে আওয়ামী লীগের তো নেতাকর্মী আছে, ওরা তো মরে যায়নি, ওরা তো পলাতক অবস্থায় আছে, তাদের একটু গা ঢাকা দিয়ে আছে, কিন্তু এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তারা কিন্তু এই আমাদের যে জনগণ অভ্যুত্থানের স্পিরিটটাকে কিভাবে নষ্ট করা যায় এবং তারা প্রমাণ করতে যায় যে আমাদের সময় আমরা ভালো ছিলাম, এখানে গণতন্ত্রের চেয়ে স্বৈরতন্ত্রই ভালো, এই কথাটা প্রকাশ করতে চায় তারা। সেই কারণে তারা কিন্তু এই সুযোগটা সবসময় নেবে। আমার ধারণা এরশাদুল্লাহ ভাইয়ের যে কাহিনীটা ঘটেছে এটা সন্ত্রাসীদের একটা চক্র এবং সেই সন্ত্রাসীরা তারা নিষিদ্ধ হয়েছে যারা, তাদের উপরে আমি সন্দেহ পোষণ করি প্রথমে যে তাদের মধ্য থেকেই এরকম একটা ঘটনা হয়েছে, যাতে করে একটা প্যানিক সৃষ্টি হয়, যাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে আইন শৃঙ্খলা তো ঠিক নাই, অতএব এটা কি করা যায়, আরও যদি কোনো ঘটনা ঘটে, আরও যদি 5টা 10টা ঘটনা এরকম ঘটে তাহলে তো এই সরকার ভয় পেয়ে যাবে। যদিও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব জোর করে বলেছেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী প্রশিক্ষণ দিচ্ছি এবং অতি সত্বরই খুব কঠোরভাবে এগুলিকে নিয়ন্ত্রণ করা হবে। তো কথার ফুলঝুরিতে তো হবে না, রাজনৈতিক যদি মেধা থাকতো তাহলে কিভাবে এটাকে কন্ট্রোল করা যায়, রাজনৈতিক নেতাদের সঙ্গে কথাবার্তা বলে কোথায় কোথায় কী করতে হবে সেগুলি বিবেচনা করে তারা এই বিষয়গুলি দেখতে পারতেন। আমাদের খুব এটা খুবই স্পর্শকাতর বিষয় যে নির্বাচন এখন আমেজ সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে। প্রত্যেকটা আমাদের, বিশেষ করে আমাদের নির্বাচনী মনোনয়ন দেওয়ার পরে সমস্ত বাংলাদেশে কিন্তু সবাই একসঙ্গে কাজ করা শুরু করেছে, পোস্টারিং করা শুরু করেছে, মানুষের কাছে ভোট চাওয়া শুরু করেছে, তাদের পক্ষে মিছিল করা শুরু করেছে। যে যেটা বলে যে নির্বাচনী আমেজ, এটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে এবং গতকালকে থেকেই শুরু হয়ে গেছে। সেই শুরুটা কীভাবে বন্ধ করা যায় একটা পায় তারা হতে পারে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে। ডক্টর সাজেদুল্লাহ রুবেল, ধন্যবাদ। আমরা যদি সামগ্রিকভাবে বিশেষ করে চট্টগ্রামের ঘটনা দিয়ে গতকালকের সেটা দিয়ে আলোচনাটা শুরু করি। ধন্যবাদ জিল্লুর ভাই এবং আমার সহ আলোচক মিলাদ ভাই সহ তৃতীয় মাত্রার সকল দর্শক, দেশের ভিতরে এবং বাইরে সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আমরা আপনার বক্তব্যে ব্যাপারটা খেয়াল করলাম এবং মিলাদ ভাইয়ের বক্তব্য খুবই অপটিমিস্টিক ইলেকশনের ব্যাপারে। আমিও খুব অপটিমিস্টিক হতে চাই আর কি, কিন্তু কিছু প্রশ্ন মনের মধ্যে উকিঝুঁকি মারে, যার কারণে ঠিক সন্দেহমুক্ত হতে পারি না আর কি। ইভেন কি আমি আসার আগেও ধরেন হচ্ছে একটা চায়ের দোকানে কিংবা হচ্ছে একজন ড্রাইভারের সাথে কথা বলে তাদেরকে জিজ্ঞেস করলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে তো? তারা বলে হবে তো। আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম, তারাও আমার কাছে জিজ্ঞেস করলো আর কি। নিশ্চয়তার জায়গা থাকে না। এর মধ্যে গতকালকের যে নিউজটা আর কি, চট্টগ্রাম ৮ আসনে এরশাদুল্লাহ সাহেবের উপর যে হামলা হলো আর কি, যিনি নগর আহ্বায়ক এবং আহ্বায়ক আর কি, এই বিষয়টি কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত। এটা আমার মনে হয় অনেক বড় একটা সিকিউরিটির একটা প্রথম অধ্যায়, একটা প্রথম ঘটনা আর কি। এই প্রথম ঘটনাতে যদি আমরা সবাই মিলে এই ঘটনাটাকে যদি এখানেই আটকানোতে না পারি, তাহলে কিন্তু এরকম কয়েকটি ঘটনা যদি ঘটে যায়, 8টি 10টি ঘটনা যদি ঘটে যায় গোটা বাংলাদেশে, তাহলে কিন্তু যেই প্রকাশ্য শক্তি বলেন বা অদৃশ্য শক্তি বলেন
যারা এই নির্বাচনকে প্রতিহত করতে চায়, যারা চায় যে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর না হোক, বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত না হোক, এরকম যে বা যারা চায় তাদের ষড়যন্ত্র কিন্তু সফলতার দিকে অগ্রসর হবে। ফলে এই বিষয়টি সম্পর্কে খুব স্পষ্ট হওয়া দরকার। এটি কি হচ্ছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে হলো, নাকি এটি হচ্ছে গিয়ে একটা গুপ্ত একটা শক্তির মাধ্যমে হলো, নাকি এটা হচ্ছে দোসরদের ষড়যন্ত্রে হলো? এটা কীভাবে হলো, কেন হলো, কেমনে হলো, এটা জনগণের কাছে স্পষ্ট হওয়া দরকার। আর এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বললেন মিল্লাত ভাই, আমরা খুব কয়েক মাসের মধ্যেই আমরা একটা জিনিস মোটামুটি বুঝে গিয়েছিলাম যে উনি পারছেন না এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রীদের কিছু থাকে, তারা খুব মজা করেন জাতির সাথে আর কি, নানান সময় নানান কথা বলেন আর কি, সেগুলো কথা নাই বললাম আর কি, নানান রকম প্রভাব উচ্চারণ করেন আর কি, সেটা ফলে মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। এই স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে সেই ধরনের কৌতুক, সেই ধরনের হাস্যরসের জন্ম ইতিমধ্যে দিয়ে ফেলেছেন আর কি। ফলে তার অভয় দিয়ে আসলে বিষয়টাকে পরিষ্কার করা সম্ভব নয়। তো এই ক্ষেত্রে হচ্ছে বিষয়টা আমাদেরকে একটু দেখার বিষয় রয়েছে। আপাতত হচ্ছে এই, তবে একটা ব্যাপার একটু আমাদেরকে দেখতে হবে আর কি, যে ইলেকশন নিয়ে যে হচ্ছে যে এখন বিএনপি একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করতে পেরেছে। গত দুদিন আগে যখন হচ্ছে তারা 237টি আসন তারা ঘোষণা করলেন এবং দীর্ঘদিন তো তারা ক্ষমতায় ছিল না, ফলে অনেকেই মনোনয়ন প্রত্যাশী হবে এবং এখানে অনেকেই হচ্ছে নানাভাবে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে একটা দীর্ঘ সময় ধরে। ফলে অনেকেরই একটা স্বপ্নের জায়গা তৈরি হয় আর কি, যে তারা তো তাদের প্রিয় দলের মনোনয়ন পাবে। মনোনয়নটা পায়নি অনেকেই, হ্যাঁ, মনোনয়ন ধরেন 3 ভাগের 1 ভাগ লোক পায়, 3 ভাগের 2 ভাগ একটা আসনে, বা 5 জনের 4 জন পায় না। এই 4 জনের মধ্যে ক্ষোভ থাকে, বিক্ষোভ থাকে। আমরা একটু গভীরভাবে দেখছিলাম যে হ্যাঁ, কোথাও কোথাও অবরোধ হয়েছে, কোথাও কোথাও একটু হালকা ভাঙচুর হয়েছে, কোথাও মিছিল হয়েছে, কিছুটা হয়েছে। তারপরও হচ্ছে আমাদেরকে মনে হচ্ছিল এরশাদুল্লাহ সাহেবের এই ঘটনাটা ঘটবার আগ পর্যন্ত যে বিএনপি মোটামুটি সফলভাবেই হচ্ছে তার এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। বিশেষ করে আমি আমার যে ঢাকার মিরপুর কাফরুলের ঢাকা 15 আসনে, যেখানে আমি নির্বাচন করব কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কাস্তে মার্কা নিয়ে, সেখানে আমি দেখেছি যে সেখানেও 2টি পক্ষ ছিল বিএনপি থেকে। একটি পক্ষ দেখলাম যে তাদের রিয়াকশনটা পজিটিভ, তারা খুব প্রথম আমি মনে হয়েছিল যে এটাকে নিয়ে তো এখানেই একটা রক্তপাতের সূচনা হবে ঢাকা 15 আসনে, কিন্তু আমি দেখলাম তা না। এখানে 2 পক্ষই খুব জোরে সোরে নেমেছিল, কিন্তু একটি পক্ষ একটা বেশ ঐক্যবদ্ধ জায়গায় যাওয়ার চেষ্টা করেছে। এবং আমি ভেবেছিলাম যে গোটা বাংলাদেশের চিত্রটাই সেরকমটা হবে আর কি, কিন্তু সেরকমটা না হয়ে এই যে রক্তপাতের ঘটনা, এটি খুব ভয়ঙ্কর ঘটনা। এবং এই নির্বাচন না হওয়ার ক্ষেত্রে হচ্ছে এই ধরনের ঘটনাগুলো, আমি আবারও রিপিট করছি, এই ধরনের ঘটনাগুলোই কিন্তু অন্যতম কাল হয়ে যাবে আর কি। জি, মিস্টার রশিদুজ্জামান মিল্লাত, আপনি শুনছিলেন এবং আপনি নিজে অনেকবার নির্বাচন করেছেন, বিজয়ী হয়েছেন। তো একটা নির্বাচন করবার জন্য যে ধরনের কন্ডিশনগুলো থাকা দরকার, নির্বাচন তো প্রয়োজনীয় বিষয়ে কারো কোনো সন্দেহ নাই, পারলে কালকে হলে আরও ভালো, কিন্তু সেটা কি সরকার নিশ্চিত করতে পারছে কি না? এই যে অনেক রকমের কথাবার্তা, পুরনো ডিসি সব পাল্টে ফেলতে হবে, কিন্তু নতুন ডিসি খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরে নির্বাচনে যারা প্রশাসনিক কাজ করবে সেরকম লোকজন নতুন কোত্থেকে সেট তৈরি হবে, কবে তৈরি হবে কেউ জানে না, পুলিশ এখনও আসলে কতখানি প্রস্তুত সেটাও নিশ্চিত নয়। যদি আপনি বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করবার চেষ্টা করছেন, কিন্তু এই কন্ডিশনগুলো যদি পূরণ না হয় এবং এরকম ঘটনা যদি ঘটতে থাকে কয়েকটা, তাহলে নির্বাচনটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? না, ঠিকই বলেছেন, কিন্তু এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দূরদর্শী সম্পন্ন হতে হবে, যে যাতে করে আওয়ামী লীগের দোসর বা অন্য কোনো অদৃশ্য শক্তি এটাকে বানচাল করার জন্য আবার সব কিছুর মধ্যে যদি আওয়ামী লীগ খুঁজতে যান, মানে আমি এটা জাস্ট একাডেমিক প্রশ্ন তুলছি, তাহলে দেখা যাবে যে অন্য শক্তি, যেটা উনি গুপ্ত শক্তি, আমিও বলেছি কে যে করছে কিন্তু আপনি জানেন না, কারণ নানান জনের নানান ইন্টারেস্ট আছে। সেই কথাই বললাম আমি, যে শুধু তাদের আওয়ামী লীগের কথা বলি, এবং রাজনীতিতে এখন আপনাদের নতুন প্রতিপক্ষ দাঁড়িয়েছে, অদৃশ্য শক্তির কথা যেটা বললাম সেটাই আমাকে মিন করার চেষ্টা করেছি আর কি।
তো এই ব্যাপারে আমাদের ধরেন একটা চিন্তা তো আছেই আর কি, আমাদেরকেও এরকমভাবে সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের সঙ্গে মিলিত হয়ে একসঙ্গে কাজ করার জন্য যদি আমরা প্রচেষ্ট হই, এবং তাহলে আমি মনে করি যে এগুলি সামাল দেওয়া সম্ভব হবে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যদি ঠিক থেকে থাকে যে তারা ইতিমধ্যেই আপনার প্রায় বোধহয় কয়েক হাজার এএসআই, তারপরে 1000 এএসপি এরকম তারা খুব ট্রেনিং করাচ্ছেন শুধুমাত্র নির্বাচনের জন্য। এবং দেখেন আনসার ভিডিপি ট্রেনিংটা শুরু হয়ে গেছে, নির্বাচনটা পরিচালনা কীভাবে করবে। 17 বছর তো কোনো নির্বাচন ছিল না, কাজে নির্বাচনটা কীভাবে স্বচ্ছ করা যায় এইভাবে চিন্তা করছি। আবার সশস্ত্র বাহিনী থেকে তারা 1 লক্ষ ফোর্স দিতে চেয়েছে নির্বাচনী চলাকালীন অবস্থায়, বা তার 7 দিন আগের থেকে তারা হয়তো ডিপ্লয় করবে। তো এগুলি নিয়ে যদি সুন্দর সুশৃঙ্খলভাবে তারা ব্যবস্থাটা গ্রহণ করতে পারে, এবং ডিসিএসপির কথা যেটা বললেন যে হ্যাঁ 17 বছরে তো ডিসিএসপি এগুলি তো মানে রিক্রুট হয়েছে আওয়ামী লীগের আমলে, তাদেরকে তো আপনি বাদ দিতে পারবেন না, তাদেরকে তাদের হঠাৎ করে নতুন একজনকে ডিসিএসপি বানাতেও পারবেন না, তো বানাতেও পারবেন না, তাদেরকে দিয়েই করাতে হবে। তাদের প্রতি আমাদের আবেদনটা থাকা উচিত এইভাবে একটা, যে একটা যা করেছেন বিগত দিনে হয়তো অর্ডারের ভিত্তিতে করেছেন, এখন সরকারি আমলা হিসাবে, সরকারি কর্মকর্তা হিসাবে আপনাদেরকে সুষ্ঠু একটা নির্বাচন করার জন্য আপনাদের যা যা করা দরকার, যেখানে কোনো রকমের রিগিং হবে না এবং একটা ইনক্লুসিভ ইলেকশন হয়, এরকম একটা চেষ্টার জন্য আপনার একটা মোটিভেশনাল একটা প্রোগ্রাম তাদের দেওয়া উচিত আর কি। দেওয়া উচিত এই জন্য যে তারাও তো এই দেশেরই নাগরিক, এই দেশটা যদি নির্বাচন না হয় যে অবস্থায় চলে যাবে, তাতে করে তাদের যে ছেলে মেয়ে পরিবার তারা এই দেশে কিভাবে থাকবে, এই যদি নির্বাচনটা কোনো কারণে না হয়, আপনি চিন্তা করেন ভবিষ্যৎটা কি। আপনার কোনো কারণে নির্বাচনটা বন্ধ হয়ে গেল, এখন তো আগে তো ছিল ঠিক আছে নির্বাচন হবে কি হবে না এরকম চিন্তা ভাবনা ছিল, এখন তো প্রত্যেকটি মানুষের মধ্যে নির্বাচনের আবহাওয়া চলে গেছে। তারপরে নির্বাচনটা বন্ধ করার যদি যে কোনো কারণেই চক্রান্ত থাকে, তখন তো দেশে আপনার গৃহযুদ্ধ লেগে যাবে, মানুষ কেন হলো না, এই সরকারেরও অবস্থা খারাপ হয়ে যাবে, আমাদের সকল স্টেক হোল্ডারদের ইনক্লুডিং ইন্টারিম গভর্নমেন্ট তারা কিন্তু বিরাট বিপদে পড়ে যাবে এবং দেশটাই পুরো বিপদে পড়ে যাবে। সেই কারণে তাদেরকে দিয়ে নির্বাচন করাতে হবে, এতে কোনো সন্দেহ নাই, এসপিডিসি এরাই থাকবে, কিন্তু তাদেরকে আহ্বান জানাতে হবে যে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে এই দেশ তোমার আমার সবার, আমরা সবাই মিলে এই দেশকে একটা অভ্যুত্থানের মাধ্যমে। একটা প্রশ্ন মিস্টার মিল্লাত, যে আপনাদের মনোনয়নের মধ্য দিয়ে একটা মোমেন্টাম তৈরি হয়েছে, কিন্তু দুদিন আগেই এই মনোনয়ন দেওয়ার নির্বাচনটা কিন্তু 3-4 দিন ধরে অনিশ্চিত হয়ে গেছে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে। জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, গণভোট, এইসব বিষয়ে নানা বিতর্কে, এবং এখন সরকারের দিক থেকে বলা হয়েছে যে আপনারা নিজেরা এটা মীমাংসা করেন, না হলে 7 দিন সময় দিলাম, তারপরে আমরা এটা দেখব। হয়তো সরকার উদ্যোগ নিয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে পারে, অথবা তারা ইম্পোজ করবেন একটা সিদ্ধান্ত। তো সেটা আরেকটা জটিলতা, এখনো সেই আশঙ্কা কি কেটেছে? আমরা জানি না। এটা 3টা প্রশ্ন করেছেন আপনি। একটা হলো গণভোট নিয়ে আর কি, গণভোট নিয়ে যেটা চিল্লাচিল্লি করা হলো, সেটাকে ইলেকশন বানচালের একটা প্রক্রিয়া ছিল আর কি। এটা স্বাধীন মালিক সাহেব খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন, যিনি সংবিধান বিশেষজ্ঞ। তিনি কিন্তু বলেছেন এর কোনো আইনি ভিত্তি নাই যে গণভোট আপনি এখন দিতে পারবেন আর কি, কোনো অধ্যাদেশের মাধ্যমেও দিতে পারবেন না, কারণ এটা আপনার সংবিধানেই নাই। যে সংবিধানের আন্ডারে এই সরকারটি পরিচালিত হচ্ছে, দেশটি পরিচালিত হচ্ছে, যেভাবেই হোক না, প্র্যাকটিক্যালি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী কোনো অধ্যাদেশ জারিও করতে পারেন না, এটা রাষ্ট্রপতি পারেন, এটা রাষ্ট্রপতি করতে পারেন। অতএব এই অধ্যাদেশ জারি করতে পারবেন না, সেটা ক্লিয়ার হয়ে গেছে এবং সরকার হয়তো বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে সেই আমার মনে হয় গণভোট নিয়ে আর কথাবার্তা হবে না। তো গণভোটের একটা মানে যেহেতু একটা গণ অভ্যুত্থানের পরে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এই সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলি একসঙ্গে মিলেমিশেই আসলে সিদ্ধান্তগুলি গ্রহণ করতে হবে। সেই জন্য হয়তো সরকার বলেছে যে আপনারা 7 দিনের মধ্যে
বসে আলোচনা করেন। ইতিমধ্যেই আমাদের দল থেকে আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা কিছুটা হয়েছে এবং আবার গতকালকে বা পরশুদিন জামাত থেকেও বলেছে যে আমরা বসতে রাজি আছি। এনসিপি যদি রাজি হয়ে যায় তাহলে তো মোটামুটিভাবে একসঙ্গে বসে একটা আইডিয়া সরকারে দেওয়া যাবে। এবং আমার মনে হয় যে সরকারের একটা শুভবুদ্ধির উদয় হয়েছে অনেক দিন পরে যে রাজনৈতিক সরকারের সহায়তা তারা ছিলেন। এই চাওয়াটা যদি প্রথম থেকেই চাওয়া হতো তাহলে এতদিন হয়তো নির্বাচন করতে লাগতো না এবং এত হট্টগোল, এত প্যাচ মোচড় এগুলা হয়তো আপনার থাকতো না। এখানে আরেকটা বিষয় যে একসময় যদিও প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ প্রস্তুত না, কীভাবে নির্বাচন হবে, ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাবে, কয়েক মাস আগের কথা। এরপরে তিনি বলছেন যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। এখন আবার তিনিই বলছেন যে যে কোনো সময় বড় আঘাত আসতে পারে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কাজেই নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ। এবং জামায়াত ইসলামী কিন্তু কয়েক দফায় বলেছে যে এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলার যে অবস্থা তাতে করে নির্বাচন সম্ভব নয়। গতকালও তারা বলেছেন এরকম কথা। জামাতের কথাটা আমি জামাত যেটা বলেছে সেটা হলো তারা ইলেকশন যত পিছানো যায় তত তাদের জন্য ভালো। তারা এই সরকারের ধরেন সব কিছুই তারা এনজয় করছে, তাদের সরকার মনে করছে আর কি। কারণ তাদের পোস্টিং, তাদের লোকজন, তাদের বাণিজ্য, তাদের টেন্ডারিং, তাদের লোকজন কোথাও বসানো একটা ভিত্তি তারা যতদিন যাবে ততদিন ধরে তারা এই ভিত্তিগুলি শক্ত করতে পারবে। সেই কারণে জামাত এই কথা বলতে পারে আর কি। জামাত তো প্রতিদ্বন্দ্বী। আবার জামাত দেখেন এর আগে 300 আসনে তারা প্রার্থী দিয়েছে, কিন্তু অনেক আগে, মানে 6 মাস 7 মাস আগে তারা প্রার্থী দিয়েছে। তারা দুটো জিনিস জানে, তারা জানে এটা যে এটা ইটস এ বার্গেনিং, যে কতদিন থাকা যায়, লিঙ্গার করা যায়, এটার জন্য বার্গেনিং করার জন্য তারা এই চেষ্টাটা করতেছে। যে মানে এদিকে আবার প্রস্তুতিও আছে, জানে যে এগুলি টিকবে না এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করছি। তো সেই কারণে জামাতের ব্যাপারটা আমি বলবো যে এটা নেহায়াতি একটা দ্বিচারিতা বলবো আর কি। তারা একলা ইলেকশন করলে নর্মালি তো 3টা আসন পেত, ধরেন তাদের 3 থেকে 4% অ্যাকচুয়াল ভোট ছিল, সেটা যদি এই প্রেক্ষাপটের কারণে যদি বেড়ে যায় তা ডাবল হবে, 8% হবে। আচ্ছা ধরেন আপনি বোনাস দিতে পারেন, অনেকে আমাদের বিএনপির প্রতি বা অনেকের প্রতি যদি কিছু লোকের অনীহা থেকে এসে থাকে তাহলে না হয় 8 দুগুণে 16% হবে। 100% মধ্যে 16% ভোট নিয়ে আপনি কয়টি আসন পেতে পারেন? যার জন্য তারা এই বিষয়গুলি করতে চেয়েছে। আর তার সঙ্গে এনসিপিকে তারা প্রথম দিকে নিয়েছিল, এখন এনসিপি তো বুঝতে পেরেছে যে জামাতের দ্বিচারিতার ক্ষেত্রে তারা তাদেরকে সম্পৃক্ত করতে চায় না এবং তারা স্পষ্টই বলেছে যে যারা সংস্কারের পক্ষে আছে তাদের সঙ্গে তারা থাকবে। আমরাও কিন্তু চাই যে একটা দল একটু মেধাভিত্তিক একটা দল গড়ে উঠুক, কিন্তু তাদের কিছু কিছু নেতার বক্তব্য খুবই অশালীন, যেগুলি খুবই সমীচীন না এগুলো বলা। তাদের ম্যাচুরিটি আসার অনেক অনেক দেরি হবে আরও আসতে। কিন্তু কিছু কিছু ছেলে ভালো আছে, যেমন নাহিদ খুব ধীর স্থিরভাবে কথা বলে এবং তারা যেহেতু সংস্কারের পক্ষে যারা আছে তাদের সঙ্গে থাকবে বলেছে। সংস্কারের পক্ষে তো আমরাই প্রথম। বিএনপি 22 সালে সংস্কারের প্রস্তাব দিয়েছে 27 দফা। তারপরে সেটা যখন আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে আমরা একত্রিত হলাম সবাই 29টি দল একসঙ্গে মিলে, তখন সবাই মিলে এই দফাকে বাড়ানো হলো 31 দফায় এবং 31 দফা করা হলো এমনভাবে যাতে করে এই দেশে প্রথমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়, আমাদের ইলেকশনটা ফেয়ার হওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারটা আসে, আমাদের তৃণমূল পর্যায় থেকে কৃষক শ্রমিকের ন্যায্য হিস্সাটা তারা যাতে পায়, স্বাস্থ্যসেবার উন্নতি যাতে হয়, শিক্ষার মানটা যেভাবে পড়ে গিয়েছিল তার থেকে যাতে আমরা উদ্ধার পাই, কারিকুলাম চেঞ্জ করে হলেও টেকনিক্যাল শিক্ষা থেকে আরম্ভ করে সকল শিক্ষা
দিয়ে আমরা দেশটাকে যদি বাঁচাই, এই ধরনের কিন্তু আমাদের 31 দফা সব কিছু আছে। এগুলি নিয়ে আমরা কাজ করছিলাম। কাজে আমরা সংস্কারের পক্ষে, সংস্কারের বিপক্ষে নেই। অতএব আমি মনে করি সংস্কারের পক্ষে থাকলে এনসিপি নিশ্চয়ই আমাদেরকে ওরা যতই যদিও ইমম্যাচিউরড মনে করবো আর কি রাজনীতিতে, তো স্লোলি ম্যাচিউরড হবে এবং আস্তে আস্তে সংস্কারের পক্ষে যেহেতু আমরা আছি, তারা যদি বুঝতে পারে তাহলে তারা আমাদের পক্ষেই মানে আসবে। এবং আমরাও চাই যে তারাও কিছু কিছু আসনে অংশগ্রহণ করে তারাও পার্লামেন্টে আসুক, এটা আমরা চাচ্ছি। ডক্টর রুবেল। ধন্যবাদ। মিলাদ ভাইকে একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই আর কি। মিলাদ ভাইরা জানেন, বোঝেন বিষয়টি। নাহিদরা যে সংস্কার চায়, নাহিদরা যেই ধরনের সংস্কার চায়, যে দ্বিতীয় রিপাবলিকের সংস্কার চায়, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি সেই সংস্কার কিন্তু চায় না। বিএনপি একটা সংস্কার চায়, একটা গণতান্ত্রিক বাংলাদেশকে রূপান্তর করতে চায়। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন 54 বছর ধরে ঠক্কর খাচ্ছে, সেই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে আমরা শহীদদের সেই রক্ত স্বাদ বাস্তবায়নের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। সেই কারণে বিএনপি তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী সেই 32 দফার সংস্কার চায়। আর এরা যে ধরনের সংস্কারের পক্ষে থাকবে কথা বলতেছে, তার সাথে খুব বেশি অ্যালাইন্ড হয় জামাত ইসলামের সাথে আর কি। তো ওরা তো আমার মনে হয় হচ্ছে একসময় এরশাদ এক ধরনের দুদিকেই কথা বলে, এক সময় হচ্ছে এরশাদ সাহেব হচ্ছে বা পার্টি, জাতীয় পার্টি আমাদের একটা কৌতুক মানে দেখাতো আর কি। সকালে বলতো একটা কথা, সন্ধ্যায় বলতো একটা কথা। তো আমি এনসিকে গত এক সপ্তাহের ভিতরে আমি দেখতেছি একবার এদিকে হেলতেছে, একবার ওদিকে হেলতেছে। একবার মনে হচ্ছে যে জামাত আর এনসিপি এক হয়ে গেছে, এক হয়ে গিয়ে বিএনপিকে যে এত বিরাট বড় একটা প্রতারণার মতো ফেলে দিল এই ইন্টারিম গভর্নমেন্ট, ঠিক আছে, এবং তারা খুব হাততালি দিচ্ছে এবং খুবই অশ্লীল বক্তব্য আমি এনসিপি নেতৃবৃন্দের পক্ষ থেকে বলেছি। এখন বলতে পারেন যে ওটা তো একটা ছেলে বলেছে, ওই একটা ছেলে বলেছে দেখে এনসিপির দল হিসাবে কি সেটার প্রতিবাদ করেছে বা তাকে কোনো ভৎসনা করেছে বা সেটা সরি বলেছে যে ওর একটু মাথা গরম, মাথা নষ্ট, তাই বলছে না। বিএনপি যেটা মাঝে মধ্যে করে কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে বলে যে এটা আমাদের দলের বক্তব্য নয়, বিপ্লবী কথাবার্তা বলে বসলে, ঠিক আছে, পরে বলেন যে উনি এটা বলেছেন, ওনার পার্সোনাল ব্যাপার। কিন্তু ওরা কিন্তু তা বলে না যে এটা অমুকের পার্সোনাল ব্যাপার, অমুক যে বিএনপিকে এইভাবে অশালীনভাবে গালাগালি করলো এটা ওর পার্সোনাল ব্যাপার, এটা এনসিপির ব্যাপার না। এই কথাটা জাতির কাছে তারা বলে না। আসলে এটাই তারা ধারণ করে, এটাই তারা বাংলাদেশ সম্পর্কে ধারণ করে, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ধারণ করে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের এই ধারণ করে। তাদের সংস্কারটা হচ্ছে টোটাল যে মুক্তিযুদ্ধের যে 72-এর সংবিধান, এই সংবিধানটাকেই তারা বাতিল করে দেবে। এই বাতিল করাটাকেই তারা মনে করে সংস্কার, এবং বাতিলের পক্ষে একনিষ্ঠভাবে একটিমাত্র রাজনৈতিক দলকে মানে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং সেই দলটারই এজেন্ডা বেসিক্যালি এটা, সেটা হলো জামাত ইসলাম। সেই জামাত ইসলামের এই এজেন্ডাকে বাস্তবায়ন করবার জন্য এই তৈরি হচ্ছে। আর মেধা, মানে বয়স কম হলেই তাকে মেধাবী আমি বলবো না আর কি, ঠিক আছে। মেধার যেমন শ্রেণী নাই, মেধার তেমন কিন্তু বয়স নাই। তো আমি কিন্তু খুব নতুন কোনো রাজনীতি, নতুন কোনো বন্দোবস্ত তারা যেটা বলেছিল এবং আমি বিশ্বাস করতে চেয়েছিলাম যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসবো, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো নিয়ে আসেননি। সেই পুরাতন রাজনীতির যে নোংরা কলা কৌশল আছে সেগুলোই তারা হচ্ছে গিয়ে ব্যবহার করছে, ব্যবহার করে বলতে চাচ্ছে যে এটাই নতুন রাজনীতি। তাদের মধ্যে নতুন রাজনীতিও আমি দেখি না, নতুনত্বও দেখি না। এবং এই জায়গাটা আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন পেছাবানোর জন্য আমি একটা কথা বলেছি আমার আগের ধাপে, আগের আলোচনায় জিল্লুর ভাই প্রশ্নের প্রেক্ষাপটে, সেটা বলেছে প্রকাশ্য শক্তি এবং গুপ্ত শক্তি। হ্যাঁ, গুপ্ত শক্তি সেটা আমি দেখতে পাচ্ছি না, আপনি দেখতে পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি না। অন্ধকারের শক্তিকেও আমরা আইডেন্টিফাই করতে পারছি না বা দায়িত্ব নিয়ে বলতে পারছি না অন্ধকারের শক্তি কারা। কিন্তু প্রকাশ্য শক্তি, তো কথাটা আমি বললাম, প্রকাশ্য শক্তি কারা? প্রকাশ্য শক্তির মধ্যে কিন্তু অন্যতম প্রকাশ্য শক্তি যারা এই নির্বাচনটাকে পারলে না করতেই পারে। তা তো দীর্ঘদিন বলে এসছে এই নির্বাচনের জন্য কি গণঅভ্যুত্থান হয়েছে কিনা, এই ধরনের কথাবার্তাগুলো তারা খুব দায়িত্ব নিয়ে বলেছে। নির্বাচনের বিরুদ্ধে মানুষকে মানে তারা প্রভোকেশন দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু দেখছে বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, গণতান্ত্রিক সরকার চায়। ফলে তারা এই জায়গা থেকে আস্তে আস্তে রিট্রিট করেছে এনসিপি। কিন্তু এনসিপি বলে সেই শক্তি, যে শক্তি হচ্ছে গিয়ে বরাবরই তার জন্ম থেকেই সে হচ্ছে যত পারা যায়, পারলে 5 বছর পরে সে নির্বাচন করবে, সে তার দলগুলো গুছিয়ে নেবে। নির্বাচনকে প্রতিহত করবার জন্য আরেকটি প্রকাশ্য শক্তি হচ্ছে জামাত ইসলাম। একবার পিয়ার আপনি দেখেন, এই যে দীর্ঘদিন মাসের পর মাস
যে হচ্ছে আলোচনা হলো ঐক্যমত্য কমিশনে, কোথাও তারা নিম্নকক্ষে পিয়ারের কথা উচ্চারণ করেনি। তারা উচ্চারণ শুধু করেছিল উচ্চকক্ষের পিয়ারের পরে। পরবর্তীতে দেখলাম যে ঐক্যমত্য কমিশনের মিটিং যখন মোটামুটি শেষ হয়ে আসলো, তখন তারা তাদের সম্ভাবনা কিছু দল নিয়ে তারা হচ্ছে নিম্নকক্ষের পিয়ারের জন্য হচ্ছে তারা একটু প্রোগ্রাম তারা সারা দেশে করলো আর কি, চেষ্টা করলো আর একটা ভাইব তোলার জন্য, যে ভাইবটার মধ্যে দিয়ে যে পিয়ারের পক্ষে একটা গণ অভ্যুত্থানের মতো জোয়ার তৈরি হবে। জোয়ার তৈরি হলে বিএনপি হচ্ছে গিয়ে এক জায়গায় আটকে যাবে, ফেসে যাবে। তখন তারা হচ্ছে সেই 111-এর যে -2, সেই -2 আরেক মাইনাস করে দেবে তারা বিএনপিকে এই 2025-26 এসে। এরকম একটা প্রক্রিয়া করবার চেষ্টা করেছে তারা পিয়ার নিয়ে। যখন দেখেছে এটাতে জনগণের কোনো রেসপন্স নাই, তখন তারা সেখান থেকে রিট্রিট করে আবার একটা নতুন কনস্পিরেসির জায়গায় নিয়ে আসলো। সেটা কি হলো? এই যে সনদটা হলো, এই সনদটা আদৌ বাস্তবায়িত হবে কি হবে না, এই আদৌ বাস্তবায়িত হবে কি হবে না, এর জন্য কি দরকার? একটা আইনগত ভিত্তি দরকার। এবং আইনগত ভিত্তির জন্য তারা একটা বেআইনি প্রস্তাব রীতিমতো দাঁড় করালেন। তারা যে প্রস্তাবটা দাঁড় করালেন, এই প্রস্তাবটার ধরন দেখে আমার প্রথম মনে হলো এটাকে আদেশনামার খসড়া বলছে, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা হচ্ছে উপদেষ্টা মানে ঐক্যমত্য কমিশন রীতিমতো একটা হুকুম জারি করছে বাংলাদেশের জনগণের প্রতি। বাংলাদেশের জনগণ এবং জনগণের দ্বারা নির্বাচিত যে সংসদ আসবে, সেই সংসদকে ডিক্টেট করে দিচ্ছে, রীতিমতো ডিক্টেটরের মতো ডিক্টেট করে দিচ্ছে। 9 মাস সময় দিলাম, 9 মাসের মধ্যে তোমরা যদি নিজেরা করো, নাহলে এটা অটো পাস হয়ে যাবে। এরকমভাবে তারা একটা ডিকটেশন দিয়ে দিল। দিস ইজ নট খসড়া, এটা আমাকে মনে হলো ডিকটেশন। এবং এই ডিকটেশনের পক্ষে খুব জোরালোভাবে সমর্থন নিয়ে দাঁড়ায় গেল জামাত আর এনসিপি। ফলশ্রুতিতে এই জায়গায় আমরা যেটা মনে করি যে মানে বিএনপি এই সময়কালে অত্যন্ত মানে উদারপন্থী দল হয়ে গেছে, টু মাচ লিবারেল। ঠিক আছে, এত বেশি লিবারেল হয়ে গেছে, লন্ডন বৈঠকের সময় থেকে বিএনপি খুব লিবারেল পার্টি হয়ে গেছে। এত বেশি লিবারেল পার্টি হতে 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 এখনো দেখছি যে তারা হচ্ছে তাদের অনেককে বলছে মানে অমুককে তারা নির্বাচন করতে দেবে এনসিপির। আবার তারা দেখলাম যে তাদের তাসনিম যারা উদ্ধতের সাথে বলতেছে আমরা কারো দয়া দাক্ষিণ্যতা রাজনীতি করতে চাই না। বিএনপি যে তাদেরকে ছাড় দিচ্ছে, এটা হলো দয়া দাক্ষিণ্যতা, তারা রাজনীতি করতে চায় না। ঠিক আছে, তারা তাদের রাজনীতি নেতা। আমি অবশ্য এই স্পিরিটটাকে সমর্থন করি, কমিউনিস্ট পার্টিরও স্পিরিটটা সেম স্পিরিট। কিন্তু স্পিরিটটা সমর্থন করলো আমরা তো দেখি একদিকে তুমি বলতেছো আমরা কারো দয়া দাক্ষিণ্য চাই না, আবার আমরা দেখতেছি আরেকদিকে তাদের দেন দরবার চলছে, ওই যে সকালে এক কথা রাতে আরেক রকম আচরণ, এরকম একটা টাইপ আমরা তাদের মধ্যে দেখছি। তবে এই জায়গায় লিবারেল হতে 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 মানে রাজনীতিটা যেন হচ্ছে গিয়ে আমাদের হাতছাড়া না হয়ে যায়। মিলাদ ভাই যেটা বলছে, নির্বাচন না হলে কি ভয়ঙ্কর, নির্বাচন না হলে তার ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। উনি বললেন একটা কথা, সিভিল ওয়ারের দিকে যেতে পারে। আচ্ছা, সেরকম কি প্রস্তুতি এখন চলছে না? আমি খুব অবাক হয়ে আমি বিবিসির সেই সংবাদ বললাম, কি প্রতিরক্ষা মন্ত্রণালয়টা করতে পারে, সরকার হচ্ছে কি একটা নির্বাচিত সরকার তার পার্লামেন্টের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে যে তারা হচ্ছে একটা মিলিশিয়া বাহিনী করবে না, তারা হঠাৎ করে যুব ক্রীড়া মন্ত্রণালয়, একটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে তারা হচ্ছে গিয়ে আপনার তৈরি করে ফেলতেছে, একটা হচ্ছে গিয়ে কয়েক হাজার মানুষের একটা বাহিনী তারা তৈরি করে ফেলতেছে মাত্র 15 দিনের ট্রেনিং দিয়ে। এই ট্রেনিংয়ে বিশেষ করে ট্রেনিং হবে না, পেট ট্রেনিংয়ের মধ্যে একটা পোশাক দেওয়া হবে, অর্থাৎ একটা পোশাক নিয়ে আপনি মিছিল করতে পারবেন। যেমন ফ্যাসিস্ট নাৎসিরা যেমন একটা পোশাক ছিল তাদের, ওদেরও একটা পোশাক হয়ে যাবে। এবং এখানেই আমি স্মরণ করে দিতে চাই, মানে আপনাকে আপনি শেষ করবেন, মিস্টার মিল্লাতের কাছে আমি যাচ্ছি। এই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, তিনি বেশ কয়েক মাস আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে 5ই অগাস্ট যদি শেখ হাসিনা বিদায় না নিত তাহলে তারা অস্ত্র হাতে তুলে নিতেন। প্রশ্ন হলো এই অস্ত্র কোত্থেকে আসতো? বা এই ট্রেনিংয়ের মধ্যে এখন যাদের ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে তাদেরকে কোনো অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিনা? আপনি শেষ করবেন নাকি? আমি এর সাথে আমি একটু যুক্ত করি, এটা কৌতূহলী প্রশ্ন। একটা মনে রাখতে হবে, 5ই আগস্টের পর 8ই আগস্ট পর্যন্ত যে থানাগুলো লুট হয়েছিল, যে অস্ত্রগুলো লুট হয়েছিল, সেই অস্ত্রগুলোকে উদ্ধার করতে পেরেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা? এই প্রশ্ন তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখনই কনফার্ম করতে হবে, নাহলে আরও অনেক এরশাদুল্লাহর হচ্ছে গায়ে গুলি বিদ্ধ হবে। হয়তো এই যে গুলিটা, সেই গুলিটা ওইখান থেকে সংগ্রহ হয়েছে। জি, মিস্টার রশিদুজ্জামান মিল্লাত। ওনার সঙ্গে সকল কথার সঙ্গে আমি একমত। প্রথমে একমত পোষণ করছি যে কথাগুলি বললেন রুবেল ভাই, এটাও আমার এই কথা, আমি কথাগুলি বলতাম আর কি। তবে যে ঘটনাটি এখন ঘটতে যাচ্ছে আর কি, তাতে করে আমার কাছে যেটা রাজনৈতিক অভিজ্ঞতা আমি যেটা মনে করি আর কি, যে এনসিপি যে এখন সকালে একটা বিকেলে একটা উনি যেটা বললেন আর কি, এটা হলো
কেউ না কেউ পিছন থেকে কলকাঠি নাড়ছে যে রাজনীতি করতে হলে। এনসিপির জন্মের আগের থেকেই তাদের পেছনে কলকাঠি অন্যরা নাড়ছে, এটা পরিষ্কার। এটা তো পরিষ্কার, এবং নাড়ছে, এবং তারা এটা করাচ্ছে আর কি। তারা করাচ্ছে যে রাজনীতি করতে হলে এরকম ভাবেই করতে হয়, যেহেতু তারা রাজনীতিতে একদম নবীন এবং তারা বুঝতে পারছেন না। এবং সেই শক্তিটা অদৃশ্য শক্তি এবং একটা ভয়ঙ্কর শক্তি। সেই শক্তির কথা আমরা বারবার বলছি কিন্তু। এবং তারপরেও আমি একটা কথা বলি আপনাকে, এই দেশের মানুষ সবসময় কিন্তু দেখেন, শেখ হাসিনা এমন একটি জায়গা নাই, এক সমবায় সমিতি পর্যন্ত, মানে টপ ফ্রম দ্য ব্যুরোক্রেসি টু দ্য সমবায় সমিতি, এখান পর্যন্ত আপনাদের আওয়ামী লীগের সব কিছু দিয়ে তারা রাখছিল আর কি, সেটা কিন্তু টিকতে পারে নাই। আলটিমেটলি ষড়যন্ত্র যে বাংলাদেশের জনগণ রুখে দিতে পারে, সেটা একটা ভালো নেতা পেলে, নেতৃত্ব পেলে তারা যে জেগে ওঠে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই সব কিছু খারাপ চিন্তার মধ্যেও আমি ভালো একটা চিন্তা রাখতে চাই। দেখেন, আমি অনেক আগে আমরা কিন্তু বলেছিলাম, এই অনেক কথা হয়, আমরা 2023 সালে অক্টোবরের আগে যে আমরা রোড মার্চ করেছিলাম, রোড মার্চের কিন্তু আমাদের একটি দাবি ছিল, যে স্লোগানও ছিল যে এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। তত্ত্বাবধায়ক সরকার দিবে না, যেহেতু সংসদে নিয়ে নেতৃত্ব সরকার বানচাল করা হলো, তখন থেকে আমরা বলেছি এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। এবং এটার প্রেক্ষিতেই কিন্তু শেষ যে গণ অভ্যুত্থানটা হলো, সেটা কোটা সংস্কার থেকে যখন এক দফায় আসলো, তখন কিন্তু লোকজনগুলো নেমে আসছে। এই বিষয়গুলি এনসিপির নবীন রাজনীতিবিদরা হয়তো বুঝতে পারছে না। তারা মনে করছে যে অদৃশ্য শক্তি যারা পিছন থেকে নাড়ছে, তাদেরকে নাড়িয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল, তারাই বোধহয় আমাদের যা যা বলবে, আমাদেরকে এতে করে আমাদের সরকারে বসাতে পারবে, করতে পারবে, মানে আগের যে ঘটনাগুলি ঘটছে, তো তাদের সঙ্গে মিল রেখে কিন্তু তারা কথাগুলি বলছে। আওয়ামী লীগ যেভাবে চলেছে সেই পন্থায় তারাও চলতেছে। তারা কিন্তু বলতে চায় আমরা 300 আসনে আমরা নমিনেশন দিব, আমরা বিএনপির আজকে থেকে মৃত্যু হয়ে গেল, আমরা মানে সরকার গঠন করবে এনসিপি। তার মানে এই কথাগুলি কারা বলেছে? এগুলো বলেছে আওয়ামী লীগ, এগুলো বলেছে শেখ হাসিনা, মানে জোর করে সব কিছু করবে আর কি। তার মানে কেউ না কেউ তাদেরকে এই অদৃশ্য শক্তি যেটা বললাম, বা ভয়ঙ্কর শক্তি আপনি যেটা মিন করলেন, এই শক্তিটি তাদেরকে এই মানে উস্কানি বা পরামর্শগুলি দিচ্ছে। সেই প্রেক্ষিতে তারা মনে করছে, যেহেতু তারা নবীন, তারা বুঝতে পারছে না যে এটা বললে এর কনসিকুয়েন্সটা কী হতে পারে। দেখেন, আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই। আমি একটা, আপনারা হয়তো দেখেওছেন, আমরা সবাই বলেছি, আমিও জোর গলায় বলেছিলাম যে পিআর এদেশে হবে না। পিআর নিয়ে কিন্তু কথাবার্তা বন্ধ হয়ে গেছে। পিআর নিয়ে আপনিও কথা বলেছেন, অনেকেই এখানে আলোচনা করেছে আপনার টেবিলেই, যে মানে এটা সন্দেহ ছিল যে পিআর হবে কি হবে না, বা পিআর নিয়েই বোধহয় একটা গন্ডগোল লাগবে। বাট পিআর নাও ইজ এ ডেড কেস। পিআর নিয়ে বাংলাদেশের কোনো মানুষের কাছে গিয়ে কোনো আর সাড়া পাওয়া যায় নাই, অথবা পিআর নিয়ে আর কেউ প্রশ্ন করছে না। এখন আপার হাউজের কথা বলছে তারা, সেটাও হয়তো কম্প্রোমাইজ করে সাম হতে পারে, 50-50 হতে পারে, আমি জানি না। কিন্তু পিআর ইজ ডেড নাও। পিআর লাইফ ছিল, ডেড। পিআরটা নিয়েও তাদেরকে খোঁজাখুঁজি করা হয়েছে। অদৃশ্য শক্তি বলেছে তোমরা এটা বলো, এটাকে ইলেকশনটা বন্ধ করার জন্য। এবং আমি আজকে আপনার অনুষ্ঠানে বলতে চাই যে দ্বিতীয় সংস্কার, যে পলিটিক্স, যেটা বললেন, যেটা সেকেন্ড রিপাবলিক, ইস এ পলিটিক্যাল গেম। ওই যে আবার তাদের অদৃশ্য শক্তি এটা দিয়ে বলতেছে যে তোমরা এটা বললে পরে আবার হয়তো একটা গণ্ডগোল লাগবে, মানুষ উচ্ছ্বাসিত হবে, হ্যাঁ আসলে তো হওয়া উচিত। ওইটার 72-এর সংবিধান, 72 সংবিধান তো অস্বীকার করে জামাত, উনি ঠিকই বলেছেন। তো সেই জামাতের সঙ্গে তাল মিলিয়ে তারা কথা বলবে, আর জনগণ মানে বসে থাকবে। এখন আপনি যান, আপনি সার্ভে করেন, আপনি তো অনেক সার্ভেও করেন, সার্ভে করে দেখেন এনসিপির পর্যায়টা কোথায় নেমে গেছে। অথচ 3-4 মাস আগেও মানুষ কিন্তু বলতো, অনেক এলিস্টরা বলতো
না, ছেলেপেলেরা বলতেছে তো ভালোই বলছে, ওরা তো সম্মুখে ছিল, সম্মুখভাগে ছিল, ওরা করেছে, আপনাদের এটা করা উচিত, আপনার ওটা করা উচিত। এখন কিন্তু এনসিপির কথা বলে না না না, বাদ দেন, এরা তো একদম পচে গেছে, এরা অচিরে মানে একদম অঙ্কুরেই ধ্বংস হয়ে গেল। কারণ তাদের সেই মেধা, সেই রাজনৈতিক যে মেধা নিয়ে যে দেশ পরিচালনা করতে হয় এই ধরনের কোনো ধারণাই নাই। অর্থাৎ যে অদৃশ্য শক্তি যারা চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে। আমি মনে করি যে অদৃশ্য শক্তিও, আমার ধারণা, এই অদৃশ্য শক্তি টিকতে পারবে না এবং তাদেরকে দিয়ে খেলতে পারবে না। কারণ মানুষ এখন যেভাবে নির্বাচনমুখী হয়েছে, নির্বাচন হবেই। যেভাবে একটা শক্তি, ওটা অদৃশ্য না, দৃশ্যই ছিল, আমাদের শেখ হাসিনার সরকারকে দৃশ্য শক্তি যে সাহায্য করেছে তাকে তো রাখতে পারেনি। দৃশ্য শক্তি অর্থাৎ পার্শ্ববর্তী যে ভারত, তারা তো ডাইরেক্টলি তাদেরকে সমর্থন দিয়েছে এবং তাদেরকে এই অপকর্ম, যত গুণ খুম বা কিভাবে তাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করা যায় এবং দেশকে কিভাবে, তারাই পরামর্শ দিয়ে চালিয়েছে। এটা তো দৃশ্য শক্তি ছিল। তারাও কিন্তু শেষ পর্যন্ত জনগণের কাছে হেরে গেছে। তা আমার ধারণা এই ৭২-এর সংবিধান এটা ঠিক থাকবে, তবে সংস্কার হবে, কিছু কিছু জায়গায় সংস্কার করতে হবে এবং পার্লামেন্টেই সংস্কার করতে হবে। পার্লামেন্টে এসে সংস্কার করার মতো মানসিকতা বিএনপির রয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য আপনারা শুনেছেন, তার ইন্টারভিউ অনেক শুনেছেন, তার অনেক বক্তব্য শুনেছেন। তার যে মেধাভিত্তিক রাজনীতি করার যে ইচ্ছা, এটা আপনাকে ধরে নিতে হবে, আপনাকে তো ট্রাই করতে হবে। আপনাকে মানে আপনি যদি এটার উপর মনে করেন যে না আপনি বললেন করবেন না, করবেন যে তার গ্যারান্টি কি? এই গ্যারান্টি তো আমি দেখাতে পারবো না। এখন না করা পর্যন্ত আপনি গ্যারান্টি দেখতে পাচ্ছেন না। অতএব কিছু কিছু কোশ্চেন যারা করেন যে আপনারা যে বলছেন করবেন, যে এটার গ্যারান্টিটা কোথায়? গ্যারান্টিটা তখনই হবে যখন পার্লামেন্টে আমরা করে দেখাবো এবং আমরা অঙ্গীকারাবদ্ধ যে আমরা এবার কিছু সংস্কার যেগুলি না করলে বাংলাদেশ আবার ফেসিবাদে পতিত হবে, সেই সংস্কারগুলি আমরা করব এবং বাংলাদেশের উন্নতির জন্য যা কিছু আছে পলিসি ভিত্তিক, মেধাভিত্তিক, এগুলি প্রত্যেকটি সেক্টরকে নিয়ে আমরা যে কাজ করছি সেই কাজগুলি আমরা সম্পূর্ণ করে বাংলাদেশকে আমরা আপনাদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ দেখতে চান সেই দিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং আপনার দেখেন ইলেকশনটা যে হবে এটা আমি আজকে বলে যাই আর কি। তখন বলেছিলাম এক দফা সেখানে কবে যাবি চলে গেছে। দ্বিতীয় রিপাবলিক হবে না, এটাও আমি বলে গেলাম, আপনার রেকর্ড তো থাকবে আপনার কাছে। কোনো দিনও দ্বিতীয় রিপাবলিক হবে না এই দেশে। এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনার 111 এখানে আর হবে না, বা 222 এগুলো হবে না, হওয়ার পসিবিলিটিস নাই। আপনার সেনাপ্রধান, আমি ধন্যবাদ জানাই তাকে। অনেকেই গালাগালি করেন, অনেকেই উস্কানি দিয়ে এখানে একটা গণ্ডগোল লাগাতে চান আর্মি এবং সিভিল এবং আর্মির মধ্যে। সেগুলি হবে না, কারণ আপনাকে বুঝতে হবে যে এই আর্মি হলো ইজ এ গ্রেভিটি অফ দ্য কান্ট্রি, তাই না? এটা ফোর্স, যে এই ফোর্স না থাকলে আপনি দেশের সার্বভৌমত্ব রক্ষা করা মুশকিল। সেখানে আর্মিও চাচ্ছে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়ে আমাদের একটা অভিভাবক হোক, আমাদের দেশে একটা অভিভাবক থাকুক আর কি, নির্বাচিত অভিভাবক থাকুক। এবং যদি আর্মির ইচ্ছাই থাকতো তাহলে তো 5 তারিখের বিকেলবেলায় তারা ক্ষমতা নিতে পারতো। তখন তো তারা এত চিন্তা করা দরকার ছিল না। তারা নিয়ে হয়তো 3 মাস 6 মাস রেখে 111-এ যদিও অকার্যকর হয়েছে দেশ, কিন্তু ওই অভিজ্ঞতাটা নিয়ে জেনারেল ওয়াকার কিন্তু 6 মাসের মধ্যে ইলেকশনটা দিতে পারতেন। তারা ইচ্ছুক নয় যে আমরা আর্মি হয়ে আমরা রাজনীতি করতে পারবো না, যেটা এখনকার অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা যেমন রাজনীতি জানানোর জন্য কিন্তু তাদের অনেকের সদিচ্ছা আছে কিন্তু যে দেশটা ভালো চলুক, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে এই ঘটনাগুলি ঘটছে। যে যেভাবে চেষ্টা করছে, যে পার্সিউ করছে, সেটা তারা সেটা করার চেষ্টা করছে আর কি। সেই কারণে আমরা ফাইনাল রাউন্ডে আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমি যাচ্ছি। যখন জুলাই সনদ ঘোষণা করা হলো,
তারপরে আপনারা বললেন যে সরকার এবং কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে, আপনাদের সঙ্গে প্রতারণা করেছে, এবং আপনারা বলেছেন যে জামাত, সরকার এবং এনসিপি এক হয়ে কাজ করছে। আমার প্রশ্ন, যদি সরকার এরকমটাই হয়, দুটো দলের সঙ্গে এক হয়ে কাজ করে, সেই সরকার ফেব্রুয়ারিতে যে ব্যাপার আপনি অনেক আশাবাদী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে কি না, তার পক্ষে নিরপেক্ষ থাকা সম্ভব কি না, এবং নাকি আপনারা চান নির্বাচন একটা যে কোনো রকমে হলেই হলো, আপনারা যে কোনোভাবে বেরিয়ে যাবেন, অথবা নির্বাচনের বাইরে নানা রকমের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে একটা ফলাফল নিজেদের অনুকূলে নিয়ে যাবার চেষ্টা করবেন? আপনার কাছে প্রশ্ন থাকলো, আমি ডক্টর রুবেলের কাছ থেকে তার ক্লোজিং রাউন্ডের কমেন্টস শুনে আসি। আচ্ছা, এখানে একটু মিলাদ ভাইয়ের আলোচনার সাথে আমি একটু সম্পূরক আলোচনা করতে চাই আর কি। মিলাদ ভাইরা যে রোড মার্চ করেছিলেন যে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, সেখানে তার সাথে আরেকটি বক্তব্য ছিল খুব স্পষ্টভাবে। তারা দাবি তুলেছিলেন, এবং সে সময় শুধু বিএনপি না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলেন, বাম গণতান্ত্রিক জোট বা বামপন্থীরা বলেন, বাম ডানপন্থীও অনেকে সবাই বলতেছেন, একটা দাবি ছিল, সেটা কি? নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই যে দাবিটা, এটা একটা জনদাবি। এটা বাংলাদেশের আমার মনে হচ্ছে শুধু হচ্ছে যে মানে এনটি আওয়ামী লীগ যারা ছিলেন তাদের দাবি ছিল, আওয়ামী লীগেরও একটা বড় অংশ বলছে না, এই ঝামেলার থেকে এড়ায় এই জায়গায় যাওয়া উচিত। এরকম অনেক সমর্থক বা শুভনার্থী ব্যক্তিগতভাবে আলোচনায় আমাদের সাথে বলতেন আর কি। তো এটার একটা বাংলাদেশের 90% মানুষেরই একটা দাবি ছিল আর কি। এই জায়গাটায় আমাদের এই যে বর্তমান অনির্বাচিত এবং ভাবে সাবে অরাজনৈতিক, উনি বলতেছেন ওনারা রাজনীতি জানে না। রাজনীতি জানুক আর না জানুক, ওনারা কিন্তু রাজনীতি করছেন, এবং সেই রাজনীতিকে কিন্তু হচ্ছে শুধু রাজনীতি বলা যাবে না, একটা কুরাজনীতি বা একটা ম্যাল পলিটিক্স তারা করার চেষ্টা করছেন, তারা ফেল করতেছে, জনগণ তাদেরকে রিসিভ করছে না, বা হচ্ছে বিএনপি বা অন্যান্য বামপন্থী বা অন্য রাজনৈতিক দলগুলো তাদেরকে রিসিভ করতেছে না, বা তাদের দ্বারা বায়াস হচ্ছে না। এই বায়াস হচ্ছে না বলে তাদের ম্যাল পলিটিক্সের প্লটগুলো ফেল করতেছে। কিন্তু তার মানে এই না যে তারা হচ্ছে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট হিসেবে, যেটা বলেছিলেন তারা, যে আমরা কোনোদিন এই কাজ করি নাই, কোনোদিন আমরা পলিটিক্স করি নাই, আমরা আমাদের আগের পেশাকেই পছন্দ করি, আগের জীবনকেই আমরা ভালোবাসি, দ্রুত আগের জীবনে ফিরে যাব। এই কথাগুলোর সাথে আমি হুসেন মাহমুদ এরশাদের কথার মিল পাই আর কি। আমি ব্যারাকের সন্তান, ব্যারাকে ফিরে যাব, হ্যাঁ, দেশে রাজনীতি করবো না। কিন্তু ঠিকই হুসেন মাহমুদ এরশাদ 9 বছর দেশ চালায় গেছেন আর কি। তো ওই ধরনের ডায়লগ আর কি, যে আমরা এটা পছন্দ করি না, আমরা আগের কাজটাকে পছন্দ করতাম, এই রাজনীতি বা সরকার চালানোর কাজ পছন্দ করি না, এই ধরনের ডায়লগ তিনি যে দিলেন, দেওয়ার মধ্যে যে তিনি নিজেকে কিন্তু নির্দলীয় প্রমাণ বেশিক্ষণ রাখতে পারলেন না। তিনি হয়ে গেলেন হচ্ছে নতুন একটি রাজনৈতিক দলের স্বপ্নদ্রষ্টা। তার স্বপ্নে তরুণরা একটা রাজনৈতিক দল বানায় ফেলাইলো, তিনি একটি রাজনৈতিক দলের স্বপ্নদ্রষ্টা হয়ে গেলেন। এবং তারপরও ধরেন এটা নির্দলীয়তার প্রশ্ন তৈরি হয়ে গেল। এরপরের কথাটা আসে নিরপেক্ষতা। এবং আপনি এনসিপিকে যেমন তরুণ পার্টি বলতেছেন, জনগণ কিন্তু এখন তরুণদের পার্টি মনে করছিল প্রথম দিকে, এখন তাকে কিন্তু মনে করে কিংস পার্টি। এটা কিংসের পার্টি। কিংস পার্টির হচ্ছে হালে অত পানি আসে নাই, তার জন্য একটু চুপচাপ আছে আর কি। তো আপনার হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে নিরপেক্ষ সরকার। এই সরকারের ভেতরে ধরেন এই যে যুব ক্রিয়া উপদেষ্টার কথা বললাম, তারপর আরও 2-3 জন উপদেষ্টা আছে, তারা তো অহরহ নানাভাবে প্রকাশ করে যে আমরা তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করে ফেলব, তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করব, তারপর আমরা নির্বাচন করব। এবং তফসিল ঘোষণার আগেই দেখবেন, খবর নিয়ে দেখবেন যে তাদের যে নির্বাচনী আসন রয়েছে সেইখানে তারা তাদের মন্ত্রণালয় থেকে কি পরিমাণ টাকা পয়সা বরাদ্দ দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওই কুমিল্লার 2টি আসন, যে 2টি আসনে বিশেষ বিশেষ লোকরা নির্বাচন করতেছে, সেইখানে দেখবেন যে কত পরিমাণ বরাদ্দ তারা দিয়ে ফেলাইছে। অর্থাৎ যা কিছু ঘটনা ঘটার, এদিকে সরকার বলতেছে ডিসি নাই, ডিসি হবে, এই হবে, আওয়ামী লীগের লোকজনই সব ভরে টরে আছে। শুনেন, আমলাতন্ত্র হচ্ছে টাকার মতো, টাকায় যেমন লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, তেমনি বাংলাদেশের আমলাতন্ত্র, আমি বুদ্ধি হওয়ার পর এখন পর্যন্ত যা দেখেছি, সে ছাত্র জীবনে যেই রাজনীতি করে থাকুক, সে যখন আমলা হয়ে যায় তখন সে সরকারের লেজুর ভিত্তি করে, সরকার যেই হোক না, সেই সরকার যেই হোক। একজন মৌলবাদী ছেলেও দেখেছি আমি, হচ্ছে একটা আওয়ামী লীগের হচ্ছে গিয়ে তল্পি বাহক হতে, আবার একজন প্রগতিশীল ছেলেকেও দেখেছি হচ্ছে একটা হচ্ছে যে কোনো প্রতিক্রিয়াশীল সরকারের হচ্ছে লেজুর ভিত্তি করতে। ফলে এই জায়গাটা হচ্ছে আমলাতন্ত্র, এখনকার আমলাতন্ত্র সেভাবে করে চলছে। ওটা মানে অন্য আওয়ামী লীগের ঘাড়ে চাপাই দিয়ে, তমুকের ঘাড়ে চাপাই দেয় না, আপনাদের যে কারবারগুলো দেখতেছি সেটাই ভয়ঙ্কর।
ফলে তাদেরকে মাস্ট নির্দলীয়তা প্রমাণ করতে হবে, নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। কোর্টে কিন্তু এখনও মামলা চলে, রায় হওয়ার কথা ছিল গত সপ্তাহে, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে ঘটনাটা ঘটেছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেটিও কিন্তু বাতিল হওয়ার জন্য আদালতে আলোচনা চলছে, আদালতের রিভিউ চলছে। সেই রিভিউ কিন্তু যে কোনো সময় এটা প্রকাশিত হতে হবে। ফলে এই জায়গায় আমাদের মনে হয় আমাদের ইউনুসের প্রতি কোনো ফ্যাসিনেশন রাখার সুযোগ নেই। আমাদের ফ্যাসিনেশন রাখতে হবে বাংলাদেশের দ্রুত একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য। সেটার জন্য যদি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসে, সেই নির্দলীয় নিরপেক্ষ সরকারে, সেটাকেও কিন্তু হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলো মোকাবেলা করে সেই জায়গায় সেটা সুস্থিরভাবে সেটা করতে হবে। ইউনুস সাহেব থাকলেও থাকতে পারে সেইখানে, কিন্তু তাকে এই নির্দলীয় এবং নিরপেক্ষতা প্রমাণ করেই সেরকম একটা টিম নিয়ে তাকে নির্বাচনকালীন সরকার পরিচালনা করতে হবে। ধন্যবাদ ডক্টর মিস্টার রশিদুজ্জামান মিল্লাত, খুব ছোট করে। একমত ওনার সঙ্গে। আপনার কাছে প্রশ্ন ছিল আমার। প্রশ্ন ছিল জুলাই সনদের প্রতারণা। হ্যাঁ, প্রতারণা, এবং আপনারা বলেছেন যে এই জুলাই সনদটা যেভাবে করা হয়েছিল, মানে যেভাবে আমাদের নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল, যেগুলিতে আমরা আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, এবং 17 তারিখে যেভাবে সাইন করা হলো, সেই পেপারগুলিকে ঠিক যে সাইন পেপারগুলি ছিল, সেই লেখাগুলি ছিল, সেগুলিতে তারা ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান বলেন, ভাইস চেয়ারম্যান বলেন, যিনি, তারা দুইজনে মিলি ভাইস চেয়ারম্যানই তৈরি করে দেন, চেয়ারম্যান তো সাইন করেন আর কি। তো যেটা তৈরি করা হয়েছে, সেখানে আমাদের ওই কথাগুলি ছিল না, যার জন্য প্রতারণার কথাটা এসছে আর কি। এটা আলটিমেটলি প্রতারণাই বলা চলে আর কি। আপনার সঙ্গে আমাদের একটা চুক্তি হলো, আমরা সিগনেচার করলাম, 18টা দল সাইন করলো, আর তারপরে আপনি যে সাইন পেপারটা, এটাকে আপনি উল্টিয়ে লিখবেন, এটা তো প্রতারণা একরকম। সেই জন্য আমাদের দল থেকে একটা টিম সেখানে গিয়েছিল চিফ অ্যাডভাইজারের কাছে, এবং সেখানে আমরা নির্বাচন সুষ্ঠু করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের আদলে, অর্থাৎ যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের যে এখন যদি রায়ও হয়, সেটাও তো আপনাকে বহাল করতে হবে নেক্সট পার্লামেন্টে গিয়ে, মানে পরবর্তী ইলেকশনগুলি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে। তবে এই সরকারটা যাতে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ফাংশনটা করে, যারা এখানে পার্টিজান আছে, যারা যে উপদেষ্টারা যারা আছে, ইতিমধ্যে আইডেন্টিফাইড হয়ে গেছে আর কি, কারা কারা কোন কী করে। রুবেল ভাই তো বুঝলাই দিলেন। তো এখানে তাদেরকে বাদ দিয়ে নতুন করে ফরমেশনটা করে, ঠিক আছে, ডক্টর ইউনুস সাহেব থাকবেন, ডক্টর ইউনুস সাহেব চিফ থাকুক, থেকে 5টা 10টা এরকম ভালো তত্ত্বাবধায়কের আদলে নির্বাচনের জন্য তাদের নির্বাচনের তফসিলের আগেই যদি এটা করে ফেলে, তফসিল ঘোষণা হওয়ার পরে তো আর কোনো রকমের তাদের কোনো কার্যক্রম থাকবে না, রুটিন ওয়ার্ক ছাড়া তারা কোনো কিছু করতে পারবে না, এটা সাংবিধানিকভাবেই বিধিবদ্ধ হয়ে যাবে। তখন তো নির্বাচন কমিশনের আন্ডারে সব চলে যাবে। নির্বাচন কমিশন খুবই শক্তিশালী হওয়া দরকার, এবং তারা যদি এই সাপোর্টগুলি পায়, আর আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, উপদেষ্টা যেটা বলেছেন, সেইভাবে যদি তিনি তার সেখানে দক্ষ লোক আছে, সেক্রেটারি সাহেব আছেন অনেক পুরনো আমলা, তিনি যদি একটু সাহায্য করেন, আমাদের উনি জেনারেল মানুষ, সরল, একটু সহজ সরল, তারা মিলে যদি একটু চেষ্টা করি, এবং আমাদের সেনাবাহিনী, আমার বিশ্বাস 100% তারা মানে এই নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা প্রস্তুত নিয়ে রেখেছেন, এবং তারা সাহায্য করবেন আমাদেরকে, ইসিকে। এবং আমার বিশ্বাস এটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সরকার গঠন করতে পারে, দেশের আমূল পরিবর্তন হবে, যেটা আমরা চিন্তাও করতে পারি না। আমরা দেখে যা অভ্যস্ত তাই নিয়ে হয়তো বিশ্বাসে আছি, কিন্তু সেটা যে পরিবর্তন হবে এবারে সেটা বুঝতে পারবেন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার ডক্টর সাজিদুল হক রুবেল এবং মিস্টার রশিদুজ্জামান মিল্লাত, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, নির্বাচনের একটা আবহ তৈরি হয়েছে, এবং সেটা বিএনপির নির্বাচনী প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে। কিন্তু এরই মধ্যে গতকালকের যে চট্টগ্রামের ঘটনা, এটি অনেকেই উদ্বিগ্ন করেছে, কারণ আমার এক অতিথি বলছিলেন যে অদৃশ্য শক্তি সক্রিয় হয়ে উঠেছে, এবং সব কিছু মিলে এটা স্পষ্ট গত 1 বছর
বা তার খানিকটা বেশি সময়, এবং কালকের এই ঘটনা যে লক্ষণটা আসলে ভালো নয়। এবং এখানে সবারই চাওয়া, যেহেতু এখানে আওয়ামী লীগ নেই, বিএনপি একমাত্র শক্তিশালী বড় রাজনৈতিক দল, সেই কারণে বিএনপির পক্ষে যারা আছেন, বিপক্ষেও যারা রাজনীতি করেছেন, তার রাজনীতি থেকে অনেক দূরে যাদের অবস্থান, তারাও প্রায় সবাই চাইছেন যে বিএনপি এখানে একটা শক্ত অবস্থান নিক, 2-4টে রাজনৈতিক দল বাদে। এবং বিএনপির কাছে সবার আবেদন যে তারা এমন কোনো কম্প্রোমাইজ, এমন কোনো ঔদার্য যেন না দেখায়, যেটা দেখাতে দেখাতে তারা অনেক কম্প্রোমাইজ ইতিমধ্যেই করে ফেলেছে। রাজনীতিটা যেন শেষ পর্যন্ত তাদের হাতছাড়া না হয়ে যায়, এবং সেটা যদি হয়ে যায় সেটা দেশের জন্য দুর্ভাগ্যজনক হবে। এবং রাজনীতির জন্য, এমনকি যারা বিএনপিকে পছন্দ করেন না, ভিন্ন ধরনের রাজনীতি করেন, যারা বামপন্থা রাজনীতি করেন, তারাও এটা মনে করেন যে দলটা যেহেতু বড়, তার দায়িত্ব অনেক বেশি দেশটাকে রক্ষা করবার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।